আচ্ছা ওকে। আচ্ছা, ফরমাল বলতে আমরা কি বুঝি, যেগুলো মানে সাধারণত আমরা দেখবেন আবেদন পত্রের মতো, ঠিক আছে, বা যেখানে মেনটেন করতে হয়। মনে করুন আপনি আপনার টিচারের সাথে যাবে কথা বলেন, অবশ্যই আপনাকে কিন্তু ফর্মালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু বলতে পারবেন যে তুমি কি করো বা তুই কি করিস, মানে এই ধরনের কোনো কিছু বলতে পারবেন না। আপনাকে আপনা আপনি করে বলতে হবে বা এমন ভাষা ইউজ করতে হবে মানে যেটা একেবারে শোভনীয়, ঠিক আছে। তার মানে আপনি একটা ফর্মালিটি বা একটা মানে বিশেষ নিয়ম কানুন ফলো করতেছে। এইভাবে যে লেটার গুলো লেখা হয় বা এইরকম ভাবে যে লেটার গুলো লেখা হয় যেগুলোতে নিজেদের মানে নিজের ব্যক্তিগত সম্পর্কে কোনো কিছু লেখা যায় না, ব্যক্তি মতামত সম্পর্কে লেখা যায় না, এগুলোকে বলা হয় ফর্মাল লেটার। আর ইনফর্মাল লেটার কি, যেখানে আমরা সাধারণত আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সাথে যে লেটার গুলো আদান প্রদান করি। মনে করুন বলা হয় না যে যে বন্ধুর কাছে না, মানে কি বলা যেতে পারে এখানে, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখো। তো এখানে কিন্তু আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন বা আপনি সেখানে অংশগ্রহণ করছিলেন নাকি এগুলো সম্পর্কে বলবেন, ঠিক আছে। মানে সেটা কিন্তু আপনি আপনার নিজের মতো বা নিজের ভাষায় বলতে পারেন ইনফরমালি, মানে তুই তোকারি করে বা ওই ধরনের কোনো কিছু ইউজ করে। এগুলো হচ্ছে ইনফরমাল লেটার, মানে যেখানে আমরা আমাদের সাধারণত কোনো একটা বিশেষ নিয়ম কানুন না ফলো করি ওইটাকে বলা হয় ইনফরমাল। আর যেখানে বিশেষ নিয়ম কানুন ফলো করি তখন বলা হয় ফরমাল। মনে করুন আপনি সংবাদপত্রে একটা লিখবেন, একটা মানে চিঠি লিখবেন, ঠিক আছে, বা একটা আবেদন পত্র লিখবেন, তো অবশ্যই কিন্তু আপনি সেখানে লিখতে পারবেন যে তোরা কেমন আছিস বা আমরা ভালো আছি, আমরা এখানে আছি, আমরা ওইখানে আছি, এরকম কিছু লিখতে পারবে না। আপনি অবশ্যই আপনার কিন্তু একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, এরপরে মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, যে আমার এটা বলার আসল উদ্দেশ্য ছিল, এরপর আপনি আপনার মতো পয়েন্ট গুলো বলবেন। সুতরাং আপনি কিন্তু একটা বিশেষ নিয়ম ফলো করতেছেন, এই জন্য ফর্মাল। আর এগুলো হচ্ছে ফর্মাল এর মধ্যে ডিফারেন্স। আর কি বলতে হবে সুমন ভাইয়া? আর আপনি যদি এবারও না বুঝতে তারপরে দেখেন এখানে যে কোশ্চেন, আমি কোশ্চেন থেকে পড়াতে পারি। কোশ্চেন আছে দেখুন, 1 নম্বর পয়েন্ট, ফর্মাল লেটার ইজ ইউজ ফর অফিসিয়াল এন্ড বিজনেস পারপাস। এগুলো আমরা জাস্ট অফিসিয়াল কাজে বা আমরা যাকে বলে যে দপ্তরখানা, ঠিক আছে, দপ্তরখানার কাজে ব্যবসায়িক কাজে ইউজ করে থাকি। আর ইনফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার ইজ রিটেন টু ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ড, বন্ধু বান্ধব বা পরিবারের কাছে লিখি। দ্য টোন ইজ এ ফর্মাল লেটার ইজ অবজেক্টিভ, মানে এখানে আমাদের নিজেদের কোনো কিছু অ্যাড করতে পারি না, শুধু এটা অবজেক্টিভ হয়। আর ইনফর্মাল লেটার কি সাবজেক্টিভ হয়, মানে মানে নিজেদের সম্পর্কে বলতে পারি। নো সেন্টেন্স ফ্র্যাগমেন্ট ইজ ইউজড ইন ফর্মাল লেটার, এখানে কোনো সেন্টেন্স মানে ফ্র্যাগমেন্ট সেন্টেন্স ইউজ করা যায় না। মনে করি আমরা তো ক্যান্ট, সি এন্ড ডি ক্যান্ট। আর এই যে ফর্মাল লেটার কিন্তু ওইরকম লিখতে হবে ক্যান নট, মানে ক্যান্ট লিখতে পারবো না, ডোন্ট লিখতে পারবো না, লিখতে হবে ডু নট, ওকে। আর ইনফর্মাল লেটার আমরা এরকম কিন্তু সেন্টেন্স মানে ফ্র্যাগমেন্ট সেন্টেন্স ইউজ করতে পারি, বা আমরা যাকে বলি বাক্য সংকোচন জাতীয়, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারি। স্ট্যান্ডার্ড ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশন আর ইউজড ইন ফর্মাল লেটার। ফর্মাল লেটারে আচ্ছা শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ভাই? আচ্ছা শুনবে, আপনি কি শুনতে পান? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি ভাই। আমার আচ্ছা সমস্যা ফাতেমা, তো আপনি একটু লিভ দিয়ে আবার জয়েন করুন, আপনি একটু লিভ ওকে। দিয়ে আবার জয়েন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে বলি নাই, ফাতেমা তো জ্বর আগে বলছি যে আপনি লিভ দিয়ে জয়েন করুন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পান? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে। তো এখানে বলছে যে ফর্মাল লেটার আমরা কোনো বাক্য সংকোচন বা ওই জাতীয় কোনো কিছু ইউজ করতে পারি না, আমাদের মানে ব্রডলি সেন্সে লিখতে হয়। যেমন আমরা যদি বলি ডাজেন্ট, ডিইএস, তারপর এন অ্যাপোস্ট্রফি টি, এরকমটা লিখি, এগুলো আমরা ইনফর্মাল ইউজ করতে পারি। ফর্মালে আমাদের লিখতে হবে ডাজ নট, ঠিক আছে। এরপরে বলছে যে ফর্মাল লেটার লেখার সময় আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আমরা কিন্তু তুই তোকারি বা তুমি আমি আপনি হেন আহেন নাই কেন এই ধরনের কোনো ইউজ করতে পারবে মানে মোট কথা আঞ্চলিক ভাষা ইউজ করা যাবে না। আর ইনফর্মাল লেটার আমরা আঞ্চলিক ভাষা ইউজ করতে পারি, কোনো স্ট্যান্ডার্ড ভাষা দরকার হয় না। হ্যাঁ ভাই, ভাই বুঝতে পারছি এরপর এখন। ভাই একটু ছবিটা দেওয়া যাবে আপনার বই থেকে? হ্যাঁ, অবশ্যই ওয়েট করুন। দেন, পরে আমি দেখবো না এটা।
এরপর আছে যে হোয়াট ইজ এ বিজনেস লেটার, এটা একটু বলবেন। এটা পার্ট বি, শর্ট করছে। হোয়াট ইজ বিজনেস লেটার এটা? হ্যাঁ এটা আচ্ছা, বই থেকে বলবো নাকি আমি এমনিতে বলবো? বই থেকেই বলেন ভাই, বই থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি ছবি তুলে দিচ্ছি। তারপরে আছে হোয়াট, এই না, বায়োডাটা এন্ড সিভি রিজিউম সিভির মধ্যে ডিফারেন্স বলেন, তাহলে সে জানবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এখানে আছে ডিফাইন বিজনেস লেটার। বিজনেস লেটার কাকে বলে? বিজনেস লেটার ইজ অন টাইপ অফ ফর্মাল লেটার। এটা এক ধরনের ফর্মাল লেটার, কারণ এটা আমরা মানে বিজনেস এর কাজে ইউজ করে থাকি। মনে করুন আপনি বিদেশি কারোর কাছে চিঠি লিখতেছেন, তো অবশ্যই আপনাকে সেখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আপনি কিন্তু মানে তুই তো বা ওই ধরনের কোনো কিছু ইউজ করতে পারবেন না, মানে আপনার আঞ্চলিক ভাষা এখানে আপনি ইউজ করতে পারবেন না। সেজন্য বলতে ফর্মাল লেটার। বুঝতে পারেন শুন ভাইয়া? না ভাই আমি কিছু বলিনি তো। আচ্ছা ওকে, এর বলতে ইট ইজ ইউজড ফর বিজনেস পারপাস। আর এটা আসলে উদ্দেশ্য কি, মানে এটা আসলে উদ্দেশ্য যে কোন বাণিজ্যিক কার্যাবলী বা ব্যবসায়িক কাজে এটা লেখা হয়। ইট ইজ ডিফারেন্ট ফ্রম পার্সোনাল লেটার অ্যাজ ইট হ্যাজ এ ডিসটিংক্ট স্ট্রাকচার এন্ড লেআউট। এবং এটা পার্সোনাল লেটার থেকে একটু আলাদা, কারণ এটা স্ট্রাকচারটাই হয় আলাদা, বিজনেসটার গঠনটা হচ্ছে আলাদা রকমের। বিজনেসম্যান আর ভেরি বিজি এন্ড হ্যাভ নো টাইম টু রিড লং র্যাম্বলিং এন্ড কনফিউজ লেটার্স। মানে যারা বিজনেসম্যান এখানে মূলত একটু এক্সাজারেট করে, তারা অনেক থাকে, ব্যস্ত থাকে, সুতরাং তাদের এত বড় চিঠি পড়ার সাধারণত সময় হয় না। বা এই যে অনেক সময় লেখা যায়, মানে অনেক সময় যে কনফিউজড ওয়ার্ড থাকে, সুতরাং এগুলো মানে বোঝার মতো সময় তাদের হয় না। সো ইট ইজ ইউজুয়ালি টাস্ক ক্লিয়ার টু দ্য পয়েন্ট। এখানে এমন কিছু লেখা হয় যেটা একেবারে দরকার এইগুলো লেখা হয়, বাইরের কোন একটা ওয়ার্ড লেখা হয় না এখানে। ইট ইজ, যেমন আমরা এমনিতে বলি যে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, গত পরশু আপনার চিঠি পেলাম, তো এখানে কোনো কিছু বিজনেস এটা লেখা না, যা বলা স্পষ্ট বলা হয়। ইজ ন্যাচারালি মাচ মোর ফর্মাল ইন স্টাইল দ্যান ফ্রেন্ডলি লেটার। এটা মানে এই যে আমরা বন্ধুদের কাছে যে সাধারণত লিখি, চিঠিপত্র লিখি, এগুলোর সাথে অনেক মানে ডিফারেন্স থাকে, কারণ এখানে জাস্ট ফর্মালিটি মেনটেন করা হয়। তো তো সুতরাং ল্যাঙ্গুয়েজটা ওইরকমটা হয়, বা তাদের স্টাইলটা ওইরকমটা হয়। ইন এ বিজনেস লেটার নো পার্সোনাল টাচ অর ইমোশনাল আপিল ফাইন্ডস এনি প্লেস। ওখানে কোনো মানে নিজের মানে পার্সোনাল বা ব্যক্তিগত অথবা আমাদের যে অনুভূতি, যে আমরা সাধারণত অপরিচিত কারোর কাছে বলি আপনি কেমন আছেন, বা এই ধরনের কোনো কিছু ওখানে ইউজ করা হয় না। জাস্ট শুধুমাত্র যে কথাগুলো জানা দরকার, তাকে জানানো দরকার, এগুলো লেখা হয়। এরপর বলছে ইট ইজ এক্সক্লুসিভলি কনফাইন্ড টু দ্য ম্যাটার অফ বিজনেস অনলি। এটা আসল উদ্দেশ্যটাই কি, এই মানে এই যে আমরা যার উদ্দেশ্য লিখছি সেই উদ্দেশ্য হয় মানে বাণিজ্যিক বা ব্যবসায়িক কোনো কার্যাবলী। বিজনেস এটা ইউজ ফর ডিফারেন্ট পারপাস, এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। ইট ইজ ইউজ টু ইনফর্ম সামথিং টু এনি বিজনেস পার্টনার অর এনি কোম্পানি। এটা সাধারণত কোনো একজন বিজনেস পার্টনার বা মানে একজন কলিগকে অথবা কোনো একটা কোম্পানিকে সেন্ড করা হয়। ইট ইজ অলসো ইউজ টু কনগ্রাচুলেট এনি বিজনেস পার্টনার অর টু এনকোর দ্য স্ট্যাটাস অফ সামথিং। অথবা এটা মানে যে নতুন করে একজন দান করছে তাকে কনগ্রাচুলেশন হিসেবে জানানো যেতে পারে। ইট ইজ ফার্দার ইউজ টু প্লেস এনি অর্ডার ফর এনি প্রোডাক্ট। অথবা আমরা যদি কোনো নতুন পণ্য কিনতে চাই বা অর্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। বুঝতে পারছেন সুমন ভাইয়া? ভাই এই যে এখানে বিজনেস লেটার আর ভেরি বিজি এটা বলে। আচ্ছা, ও ভাই, হ্যাঁ ভাই সুমন ভাইয়া। ভাই, এখানে বিজনেস লেটার আর ভেরি বিজি, এটা এই লাইনটা বুঝতে পারি নাই। আচ্ছা, বিজনেস লেটার আর ভেরি ইজি বিজি, নাকি? BUSY। তখন হচ্ছে বিজনেসম্যান, বিজনেসম্যান আর ও ভেরি বিজি। বিজনেসম্যান, হ্যাঁ, আচ্ছা। মানে বিজনেসম্যান অনেক ব্যস্ত মানুষ। এন্ড হ্যাভ নো টাইম টু রিড লং। সুতরাং তাদের এত বড় লেটার পড়া মানে সময় পায় না। র্যাম্বলিং এন্ড কনফিউজ লেটার্স, মানে এই যে অনেক সময় অস্পষ্টতা থাকে বা এমন কিছু বলা হয় যেগুলো দরকার নাই, সুতরাং এত কিছু পড়ে তাদের মানে সময় থাকে না, দ্যাটস ওয়াই ওখানে ওইরকম কিছু লেখা হয় না, এটাই বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপর এখন বায়োডাটা সিভির মধ্যে পার্থক্য। বায়োডাটা সিভির মধ্যে ডিফারেন্স না? আহ, আপনি ছবি দিয়ে দেন তারপরে বলুন। না, আমার এখানে তো নাই বায়োডাটা সিভির মধ্যে, এখানে আছে সিভি আর রিজিউমের মধ্যে, আর বায়োডাটা রিজিউমের মধ্যে। আমারটাতে নাই, আপনাদের কাছে আছে? আছে। জি আছে, 188 পেজে। আচ্ছা ঠিক আছে, 188, সরি, 82 পেজে। 82। এটা কি দিছিলেন না?
আমার কাছে তো নাই, আমি দিছিলাম মনে হয় রিজিউম আর সিভির মধ্যে ডিফারেন্স। এটা কি পড়বে না? এটা লাগবে না? আমি আমার সাজেশনটা দেখে দেখেন নিই। তো, না থাকলে আমি স্কিপ করেছি। ভাইয়া হ্যাঁ রিজিউম মনে আর হয় এইটাই বায়োডাটার দিছিলাম, মধ্যে রিজিউম আর ডিফারেন্স নাই বায়োডাটার তো। মধ্যে ডিফারেন্স কি, সিভি তো দিই নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে কি স্কিপ করবো সুমন ভাইয়া? স্কিপ করেন ভাই, ওটা লাগবে না। আচ্ছা ওকে ওকে। তাহলে এরপরে আছে আমাদের রিপোর্ট। রিপোর্টে আচ্ছা রিপোর্টের আগে দেখুন এখানে কোন কোন কোশ্চেন আছে। এক নম্বরটা, হোয়াট ইজ রিপোর্ট? রিপোর্ট কাকে বলে? ভাইয়া এরপরে কি বললেন আমি শুনতে পাইনি। ওই একটাই বলছি, হোয়াট ইজ রিপোর্ট। এরপরটা আছে হোয়াট ইজ দ্য এইম অফ রাইটিং এ রিপোর্ট। রিপোর্ট লেখার উদ্দেশ্যটা কি? দ্য এইম ইন রাইটিং ভাইয়া এ রিপোর্ট ইজ, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিপোর্ট রাইটিং এরকম আছে। হ্যাঁ হ্যাঁ এই একই। তো পারপাস অর্থ উদ্দেশ্য, এইম অর্থ উদ্দেশ্য বা লক্ষ্য। এরপরটা আছে হোয়াট ইজ নিউজ রিপোর্ট। নিউজ রিপোর্ট কি? বুঝতে পারিনি। হোয়াট ইজ নিউজ রিপোর্ট? নিউজ মানে যেগুলো খবরের কাগজে লেখা হয় আর কি। জি। আচ্ছা এরপরটা আছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ নিউজ রিপোর্ট। নিউজ রিপোর্টের এলিমেন্ট গুলা কি কি? ভাইয়া এখানে যে প্রশ্নগুলো আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ নিউজ রিপোর্ট, হোয়াট হ্যাঁ আর দ্য পার্টস অফ নিউজ রিপোর্ট এরকম আছে। হ্যাঁ ওইটাই। পার্টস এটা মনে হয়। হ্যাঁ পার্টস অর্থ অংশ আর এলিমেন্টস অর্থ উপাদান বা অংশ, একই। আচ্ছা আচ্ছা এরপরটা আছে হচ্ছে হোয়াট আর দ্য এক্সিকিউট, না এটা ইম্পর্টেন্ট না। এরপর আছে হোয়াট সার্ভে রিপোর্ট। সার্ভে রিপোর্ট কি? জি। ওকে সার্ভে রিপোর্টের পরে আছে হোয়াট ইজ বিজনেস রিপোর্ট। এরপরেরটা হচ্ছে হোয়াট ইজ অ্যাপেন্ডিসেস। আচ্ছা একটা কিন্তু অ্যাপেন্ডিস আর একটা কিন্তু অ্যাপেন্ডিক্স, আলাদা আলাদা কিন্তু, ঠিক আছে। দুইটার মানাই কি ভাই? অ্যাপেন্ডিস আর হুম, আচ্ছা অ্যাপেন্ডিস মানে পরিশিষ্ট, ঠিক আছে। আমরা সাধারণত একটা লেটারের বা একটা নিউজ রিপোর্টের নিচের অংশে যা লিখে থাকি এটাকে বলা হয় এটা অ্যাপেন্ডিস, নাই। অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিস। আর এই appendixes can appendix is a section of report that contains information and material to support the main body of the report. The part contains the information relevant to the report but cannot be easily fitted into the text. মানে এগুলো হচ্ছে যে আমরা টেক্সটের সাথে যেগুলো লিখতে পারি না, বরং আলাদা কোনো কিছু করে যেটা লিখে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। আচ্ছা ওয়েট, appendix are the supplementary না part এই of the কোশ্চেনটা নাই ভাইয়া, এটা দিয়ে দেন। হ্যাঁ দেখুন এখানে অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্সও আছে।
এরপরটা আছে হচ্ছে না এটা না, ফর্মাল রিপোর্টস, ফর্মাল লেটার অথবা ফর্মাল ইনফর্মাল রিপোর্ট, ইনফর্মাল কিন্তু সেম, জাস্ট এই যে লেটারের জায়গায় রিপোর্ট লিখে দিলে হবে, ঠিক আছে। যে ফর্মাল রিপোর্টস আর ডিটেইলড, ইট এক্সামিনস এ কমপ্লেক্স প্রবলেম এন্ড প্রোভাইডস রিকমেন্ডেশন। ওই আগেরটার মতো এখানে সাধারণত একটি জটিল সিস্টেম থাকে, সেটাই বলা হয়েছে। যদি ফর্মাল লেটার পারে তাহলে এটা এই ফর্মাল ইনফর্মাল এর ইয়াটা সংজ্ঞাটা আপনার বই থেকে দেন, আমাদের বই এটা অনেক বড়। দেখুন দিস ইজ এ ফর্মাল রিপোর্টস আর ডিটেইল, মানে এটা একটু বিস্তারিত ভাবে লেখা হয়। ইট এক্সামিনস এ কমপ্লেক্স প্রবলেম, এখানে কি থাকে, একটা জটিল সমস্যা নিয়ে বলা থাকে, এন্ড প্রোভাইডস রিকমেন্ডেশন, এবং কোনো দিক নির্দেশনা দেওয়া হয়। এটা হচ্ছে ফর্মাল রিপোর্টস। ইনফর্মাল কি, মানে ইনফরমেশনাল রিপোর্ট প্রেজেন্টস ইনফরমেশনাল পার্টিকুলার টপিক, নির্দিষ্ট টপিক সম্পর্কে বলে। ইট ডাজ নট প্রোভাইড এন এক্সপ্লানেশন রেকমেন্ডেশন, এখানে কোনো আগেরটার মতো যেমন এতটা ব্যাখ্যা বা দিক নির্দেশনা এরকম কোনো কিছু থাকে না, এটি বলা হয়েছে। এটা কি বুঝতে নাকি রিপিট করবো আমি? আচ্ছা, যেমন এখানে একটা বুঝতে এক্সাম্পল পারছি। থাকলো যে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য মানে কোনো একটা রিপোর্ট, তো এটা হলে মানে আমরা যদি ফর্মালি লিখতেছি, ঠিক আছে, সুতরাং ওইখানে আমাদের মানে কি হয়েছিল না হয়েছিল, এরপরে দিক নির্দেশনা যে কি করা যায় এগুলো কিন্তু মানে বলা হয়। বাট যদি বলি যে আমরা ইনফরমেশনাল রিপোর্ট, ইনফর্মাল রিপোর্টে যদি যে আমরা গতকালকে এক জায়গায় নদী ভ্রমণে গিয়েছিলাম, তো এই সম্পর্কে একটা রিপোর্ট, তো ওখানে কিন্তু আমাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার দরকার নাই, ঠিক আছে, জাস্ট যা আমরা মানে ভ্রমণ করছি, এনজয় করছি, একটা ডেসক্রিপশন দিলে হবে, অথবা এক্সপ্লানেশন দেওয়া লাগে না যে এটার কারণ ছিল কি, বা আমরা ওখানে মোট কথাই আমরা আগে যেমন এক্সপ্লানেশন দিতাম বা আগে যেমন দিক নির্দেশনা দিতাম, ফলাফল ওইরকম কোনো কিছু এখানে দেওয়া লাগে না, জাস্ট একটা ডেসক্রিপশন দিলে হয়ে যায় ইনফরমেশনালি। এরপরে আছে হচ্ছে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেনে কি আছে এখানে, হোয়াট ইজ রিপোর্ট, এটা মনে আছে। হোয়াট ইজ রিপোর্ট, হ্যাঁ হোয়াট ইজ রিপোর্ট। তারপর আছে হচ্ছে, আর এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। নিউজ রিপোর্ট, নিউজ রিপোর্ট কি, এটা একটু ইম্পর্টেন্ট। হুম তারপর হোয়াট ইজ সার্ভে রিপোর্ট। ভাই, এটা লাগবে না, এক্সপ্লেইন হাউ টু মেক এ রিপোর্ট। না না, ওটার খুব বেশি দরকার নেই, ওটা আচ্ছা, ইম্পর্টেন্ট না বাদ দিয়ে ততটা। দিন। এরপরটা হচ্ছে সার্ভে রিপোর্টের পরে হোয়াট ইজ বিজনেস রিপোর্ট। হোয়াট ইজ বিজনেস রিপোর্ট। জি, হোয়াট ইজ বিজনেস রিপোর্ট? হুম, বিজনেস রিপোর্ট কি? আচ্ছা তাহলে এটা বুঝিয়ে দিচ্ছি। বিজনেস রিপোর্টস আর অ্যানালাইটিক্যাল টুলস দ্যাট হেল্প ম্যানেজার্স টু রান দ্য বিজনেস স্মুথলি। মানে হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য, ভালো মতো চালানোর জন্য যে নিয়ম কানুনের দরকার হয়, এরকম সম্পর্কিত যে রিপোর্ট, এটাকে বলা হয় বিজনেস রিপোর্ট। জাস্ট মিনিট, এটা তো ব্রিফ বললেন, শর্ট বললেন না। শর্টই ওয়েট। এরপরটা বলা হয়েছে দ্য এইম অফ এট হেল্পিং দ্য ম্যানেজার্স ইন ডিসিশন মেকিং। আর এটার আসল উদ্দেশ্য থাকে কি, যারা ম্যানেজার থাকে তাদেরকে ডিসিশন, মানে তারা কিভাবে ইজিলি ডিসিশন নিতে পারে সেই দিক নির্দেশনা দেওয়া। দে ব্রিজ দ্য গ্যাপ বিটুইন প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন, মানে কি প্ল্যান করা হচ্ছে প্লাস কি বাস্তবায়ন করা হচ্ছে, এর মধ্যে একটা মানে ব্রিজের মতো তারা তৈরি করে, বা একটা সম্পর্ক তৈরি করতে হচ্ছে বিজনেস রিপোর্টে। মনে করুন আপনি কোনো কিছু একটা প্ল্যান করলেন এবং এটা কি বাস্তবায়ন হয়েছে নাকি,
এই দুইটার মধ্যে সম্পর্ক, এই হচ্ছে বিজনেস রিপোর্টের কাজ, যে এর মধ্যে কি কি করা হয়েছে, কোনটা কোনটা করলে ভালো হতো, এরকম যে দিক নির্দেশনা বা এক্সপ্লানেশন, সেগুলো বলা হয় বিজনেস রিপোর্টে। এরপরে আরো তিনজনের হচ্ছে এখানে দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। একজন প্রথম হচ্ছে অ্যাকর্ডিং টু লেসিস্কার এন্ড প্রেট, না Petit, a business report is the orderly objective communication of factual information that serves some business purpose. উনি কি বলছে, একটা বিজনেস রিপোর্ট হচ্ছে অর্ডারলি, মানে একটা শৃঙ্খলাবদ্ধ এবং অবজেক্টিভ, ওখানে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু থাকে না, যোগাযোগের মাধ্যম যেখানে সাধারণত, আর মানে যেটা আসল উদ্দেশ্যটা কি, এই কোন মানে বিজনেসের উদ্দেশ্যে এটা লেখা হয়, ঠিক আছে। রিস্ক এন্ড গোলস, তারা কি বলছে, a report is a written message representing information that will help a decision maker to solve a business problem. মানে হচ্ছে একটা ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলি সলভ করার যে মাধ্যম বা যে মানে বার্তা পাঠানো হয় ওই সম্পর্কিত, এটাই হচ্ছে বিজনেস রিপোর্ট। আর স্টিল এন্ড বক্সে when business people speak of reports, they are in general thinking of written factual accounts that objectively communicate information about some aspect of the business. মানে তারা ব্যবসায়িক কাজের, ব্যবসায়িক কার্যাবলীর বা সেখানে তারা কোন কোন তথ্য বা যৌক্তিক যে তথ্যগুলি, এগুলো যখন তারা একটা লিখিত রূপে মানে প্রকাশ করে, তখন এটাকে বলা হয় বিজনেস রিপোর্ট। বুঝতে পারছেন সুমন ভাইয়া, ফাতেমাতুল জোহরা? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ছবিটা মানে দেখেন। কোনো ব্যবসার কোনো সমস্যা হলে সেটা সমাধানের জন্য যে রিপোর্ট লেখে সেটা যে বিজনেস দিক রিপোর্ট। নির্দেশনা, শুধুমাত্র সমস্যা হবে এরকম তাই না, বরঞ্চ সেই সমস্যার সমাধান দেওয়া হবে, প্লাস কোন অফিসে কোন কোন কার্যাবলী মানে চালিত হচ্ছে, মানে অফিসটা ভালো মতো চালানোর জন্য যা যা দরকার সেই সম্পর্কিত তথ্যাবলী ওখানে ইনক্লুডেড থাকবে। ছবিটা একটু দিবেন। আচ্ছা, ওয়েট করুন, ছবি দিচ্ছি। ছবিটা ঘুরে আছে আর কি, ঠিক আছে, উল্টো হয়ে গেছে, এটা কিন্তু মানে বুঝতে পারবেন না কি, আমি আবার ঠিক করে দেব। উল্টো হয়ে গেছে কিভাবে যেন। আচ্ছা, আমি কি চেঞ্জ করে দিব আবার উল্টো করে, মানে আরেকবার ঘুরে আচ্ছা দিব? ঠিক আছে, আমরা সোজা করে নেব। আচ্ছা, ওকে, না, না, রোটেট করলে মনে হয় করা যাবে। হ্যাঁ, থাক, এটা দেখতে পারবো না। বুঝতে পারলাম। আচ্ছা, ওকে। এরপরটা আছে হচ্ছে এখানে নাই, এরপর আছে হচ্ছে মেমোরান্ডাম, বা আমরা যাকে বলি সংক্ষেপে মেমো। মেমো কি, হোয়াট ইজ মেমো? মানে আমরা কোনো জায়গাতে গেলাম, কোনো একটা মিটিং এ গেলাম, ওই মানে মিটিং থেকে আমরা সংক্ষেপে বা একেবারে সংক্ষিপ্ত আকারে যা লিখি, এটি হচ্ছে মেমো। না না, সরি, ওটা হচ্ছে মিনিট। আর এই যে মেমো, এটা হচ্ছে এখানে অফিসিয়াল পারপাসে, মিনিটের মধ্যে যে আমরা নোট করব এটা। না না না, ওইটা না, সরি সরি, আমি 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 উল্টো বলে ফেলেছি। মেমো হচ্ছে একই অফিসিয়াল লোকজনের মধ্যে সাধারণত যোগাযোগ রক্ষার ক্ষেত্রে যে মাধ্যম, এটা হচ্ছে মেমো বা মেমোরান্ডাম। ওইটা হচ্ছে মিনিট। আমি আগে যেটা বলতে এই বিশের সংজ্ঞা, মিনিটের সংখ্যা, ওটা ওটা মেমোর সংজ্ঞা না। উল্টো বলে ফেলছি। মেমো হচ্ছে, মনে করুন আপনি আর হচ্ছে মানে ফাতেমা জোহরা আর হচ্ছে সুমন ভাই একই অফিসে চাকরি করেন। তো এখন হচ্ছে আপনাকে একটা কাজ দেওয়া হলো, ফাতেমা জোহরাকে একটা কাজ দেওয়া হলো, দুজনকে দুইটা কাজ দেওয়া হলো। তার মানে অফিসের বস আপনাদের দুইজনকে এটা দুইটা লেটার, মানে এখানে লেটার বলতে একটা মেমো লেখার যে একটা থাকে আর কি, স্ট্রাকচার থাকে, ওরকম একটা স্ট্রাকচার আপনাদের দুইজনকে দুইভাবে জানিয়ে দিল, বা মানে দুইটা মেমোর মাধ্যমে জানিয়ে দিল। ওটা কিন্তু একই অফিসের মধ্যে হতে হবে। এটাকে বলা হয় মেমো বা মেমোরান্ডাম। সেটা বলতে এই মেমো বা মেমোরান্ডাম ইজ আ ফর্ম অফ রিটেন ইন্টারনাল কমিউনিকেশন, আভ্যন্তরীণ যোগাযোগ রক্ষার যে একটা গঠন বা যে একটা মাধ্যম, এটাকে বলা হয় মেমো। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এরপর আছে হোয়াট ইজ দ্য ফাংশন অথবা এইম বা পারপাস অফ এ মেমো। এটা উদ্দেশ্যটা কি? দ্য ফাংশন অফ এ মেমো ইজ টু রিমাইন্ড দ্য অফিসিয়ালস অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস, মানে তাদের কার্যাবলী স্মরণ করিয়ে দেওয়া, মানে এরপর হচ্ছে পারফরমেন্স, তারা কি পারফর্ম করছে বা তারা কে কি ধরনের কাজ করছে, এবং প্রোগ্রেস এবং উন্নতি। মোট কথা একটা অফিসিয়াল সে কার্যাবলী গুলো কি ঠিক মতো করতেছে, নাকি তার মানে সেই কার্যাবলীগুলো কিভাবে চালিত হচ্ছে, বা সেগুলো কতটুকু উন্নত হয়েছে, এইগুলা সম্বন্ধে এটা যে মেমো, এটার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, বা এটার উদ্দেশ্য হচ্ছে এইগুলা। বুঝতে পারছেন এটা? আমাদের বইটা আছে দ্য পারপাস অফ এ মেমো ইজ টু কনভে ইম্পর্টেন্ট ইনফরমেশন ইফেক্টিভলি।
efficiently. ওইখানে কি ইন্টারনাল কোনো কিছু আছে? ইন্টারনাল বলতে কোনো ওয়ার্ড আছে? ইন্টারনাল ওয়ার্ডটা দরকার। আচ্ছা না ওয়েট, তাহলে আপনার ওটার ছবিটা দিয়ে কারণ এটা শুধুমাত্র ইন্টারনাল এর ক্ষেত্রে ইউজ করা হয়। A memo is a form of written internal communication. না ওখানে দেখুন, এই যে আমি যেটা দিচ্ছি ওটা যে কত কত নম্বর, 4 নম্বরে আছে মেবি, হ্যাঁ 4 নম্বরে আছে। ওখানে লাস্ট লাইনটা লিখতে হবে, the function of a memo is to remind the official about their এরপরটা আছে হোয়াট আর দ্য মেজর টাইপস অফ মেমো। মেমো কোন কোন ধরনের আছে? ডকুমেন্টারি, কনগ্রাচুলেটরি, ডিসিপ্লিনারি এরকম। এরপর আছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ মেমো। মেমোতে কোন কোন এলিমেন্টস থাকে? কোম্পানিজ লেটার হেড, প্রথমে নাম, ডেট থাকে, রেফারেন্স থাকে, কে লিখেছে বা কার উদ্দেশ্যে লেখা হয়েছে। এরপর আছে রিসিপিয়েন্ট নেম, মানে কে পাবে। এরপর আছে সেন্ডার্স নেম, কে সেন্ড করেছে। এরপর আছে সাবজেক্ট, সাবজেক্ট কি? টেক্সট অফ মেমো, যা উদ্দেশ্যে লেখা হয়, এনক্লোজার, নোটেশন এন্ড এসেনশিয়াল এলিমেন্টস অফ মেমো। এরপর এনক্লোজার মানে এর সাথে যদি অন্য কোনো কিছু যুক্ত করা থাকে সেগুলো। এই এলিমেন্ট গুলো একটা মেমোতে থাকে। এটা কি বুঝতে পারছেন দুজনে? এটা কি বলছেন হোয়াট আর দ্য মেজর টাইপ অফ মেমো, এটা বললেন না তখন? না না, আমি এটা বলছি হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ মেমো। মেমোতে কোন কোন এলিমেন্ট বা উপাদান থাকে? এলিমেন্টের ওইটারও ছবি দেন, কারণ আমাদের বই এলিমেন্ট আমি খুঁজে পাইনি। হ্যাঁ দেখুন আমি ছবি দিয়েছি। তো এরপরে ব্রিফ কোশ্চেন আছে, সরি শর্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ মেমো? এরপর আছে হচ্ছে হোয়াট ইজ দ্য 4 পয়েন্ট প্ল্যান অফ মেমো রাইটিং। মানে এখানে মেমোতে সাধারণত কোন কোন জিনিস বা এখানে আমরা বলতে পারি যে কোন কোন এলিমেন্ট থাকে মেমোতে, সেটা বললেও হবে। আমাদের বই আছে হোয়াট আর দ্য টাইপস অফ মেমো, হোয়াট আর দ্য পারপাস অফ রাইটিং মেমো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট অফ মেমোস। মানে এটা কি ইজ দ্য ব্রিফ ইম্পর্টেন্স কোশ্চেন অফ নাকি শর্ট মেমোস। কোশ্চেন? শর্টে আচ্ছা ওটা আমি দেখছি। আপনি যেটা বললেন হ্যাঁ আমি শর্ট ওটা আরেকবার বলেন, তাহলে আমি খুঁজে দেখি আরেকবার। আমি ছবি তুলে দিয়েছি। হোয়াট আর দ্য 4 পয়েন্ট প্ল্যান অফ মেমো রাইটিং, মানে এখানে কোন 4টা পয়েন্ট থাকে? প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে, হচ্ছে ডিটেলস থাকে, রেসপন্স অফ অ্যাকশন থাকে, এরপর থেকে ক্লোজ। আচ্ছা আমাদের বইও পাইছি এটা, 8 নম্বর কোশ্চেন ছিল। সিরিয়াসলি আচ্ছা আজকে কি রাগাবো নাকি? হ্যাঁ, আপনার ইচ্ছা যাই করেন। এটুকুই থাক। আমার আমার তো কোনো সমস্যা নেই, আপনারা পারলে তো আমার কোনো সমস্যা নেই। মেমোর কোশ্চেনটা শেষ করে দেন। বুঝতে পারিনি ফাতেমা জোহর, আমি আপনার কথা শুনতে পাইনি, নেটের সমস্যা ছিল। মেমোর শর্ট কোশ্চেন দাগানো শেষ করে দেন আর পড়া অল্প করে দিয়ে দেন। ওকে, মেমোর শর্ট কোশ্চেন আর নেই এগুলাই। আচ্ছা ঠিক আছে। তো দেখুন যে এর মধ্যে কি কোনোটাতে আপাতত সমস্যা আছে নাকি? আর বাসায় অবশ্যই পড়তে হবে, যদি সমস্যা থাকে তাহলে তো আমি আছি। কালকে বলবো না ভাই, আমি দেখে বলবো না কালকে। আচ্ছা ওকে সমস্যা ঠিক বের আছে। করে বলবো। আচ্ছা জি ভাইয়া দেখে বলতে। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফিজ।